আসসালামু আলাইকুম। প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা মেডিসিন ছাড়া কিভাবে কাটিয়ে ওঠা যায় বা উত্তরণ হওয়া যায়, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। লিঙ্গ ঢুকানোর 1 মিনিটের ভিতরে যদি কারো বীর্য বেরিয়ে যায়, তাহলে তাকে প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত বলা হয়। বিশ্বে প্রায় 30% মানুষ এই সমস্যায় ভুগে থাকেন। এখন আলোচনা করব মেডিসিন ছাড়া কিভাবে আপনি এই সমস্যা থেকে রক্ষা পেতে পারেন। 1. ওপেন কমিউনিকেশন বা ওপেন ডিসকাশন। আপনি যখন নতুন বিয়ে করেছেন, সেক্স করতে যাবেন, সেক্ষেত্রে আপনি এবং আপনার ওয়াইফ কেউ কাউকে আপনারা চিনেন না, কারোর সাথে কারো পরিচয় নেই। দুইজনের ভিতরে এক ধরনের প্রেশার, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলি কাজ করে। এক্ষেত্রে আপনারা যদি দুইজনে খোলামেলা আলোচনা করে নেন, সেক্ষেত্রে আপনাদের এই ডিপ্রেশন, অ্যাংজাইটি, চাপ এবং ভয় এগুলি থাকবে না, এবং আপনাদের যে প্রিমেচিউর ইজাকুলেশন হওয়ার সম্ভাবনা এটা কমে আসবে। 2. পর্যাপ্ত পরিমাণে ফোর প্লে করা। ফোর মানে পূর্বে, প্লে মানে খেলা বা সহবাস। সহবাসের পূর্বে আপনি পর্যাপ্ত পরিমাণে তাকে উত্তেজিত করে নেবেন। তার যেখানে যেখানে উত্তেজনার স্থান, বিশেষ করে স্তন, ঘাড় এবং ক্লাইটোরিস এবং ভেজাইনার আশপাশ, এই এরিয়াগুলিতে মেয়েদের উত্তেজনার স্থান। এখানে আপনি হাতে একটু রাবিং করতে পারেন, আপনি স্তন এবং ঘাড়ে তাকে চুম্বন করতে পারেন, মুখে একটু চুম্বন করতে পারেন, লিপ কিস করতে পারেন। এগুলি করলে মেয়েদের বা আপনার ওয়াইফের যে সিক্রেশন এটা বেড়ে যাবে। ব্রেন থেকে একটা সিগন্যাল যাবে, ওখানে সিক্রেশন বেড়ে যাবে, আপনার পেনিসটা ঢুকাতে সহজ হবে। এবং আপনি যখন তাকে উত্তেজিত করবেন, তখন আপনারও রক্তের প্রবাহ, জেনিটাল এরিয়া বেড়ে যাবে। স্টার্ট অ্যান্ড স্টপ মেথড। আপনি যখন সেক্স করবেন, সেক্ষেত্রে যেহেতু আপনি প্রিমেচিউর ইজাকুলেশনে ভুগতেছেন, সেহেতু 1 মিনিটের আগে আপনার বীর্যপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে যখন আপনার বীর্যপাত হয়ে যাবে যাবে ভাব, সাথে সাথেই আপনার লিঙ্গটা আপনার ওয়াইফের যোনিপথ থেকে বের করে ফেলবেন। বের করে আপনি একটু অন্যমনস্ক হয়ে যাবেন, আপনি অন্য চিন্তা করবেন। আপনি তাকে হাত বা মুখ দিয়ে একটু চুম্বন করবেন, একটু আদর করবেন, কিন্তু পেনিসটা বাইরে রাখবেন। যখন আবার একটু নর্মাল হবে, রিল্যাক্স হবে, শিথিল হবে, তখন আপনি আবার পেনিসটা ঢুকাবেন। এইভাবে আপনি ঢুকাবেন, বের করবেন। এইভাবে যদি আপনি এই স্টার্ট অ্যান্ড স্টপ মেথড যদি চালান, তাহলে দেখা যাবে আপনার প্রিমেচিউরের ইজাকুলেশনের সমস্যা থেকে আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারছেন। 4. পজিশন চেঞ্জ। আপনি আগে যে পজিশনে সেক্স করতেন, সেই পজিশনে সেক্স না করে একটু ভিন্ন পজিশনে সেক্স করেন, তাহলে দেখা যাবে এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারবেন। 5. কেগেল এক্সারসাইজ করা, কেগেল ব্যায়াম করা। এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। কেউ যদি কেগেল ব্যায়াম করে, তাহলে তার পেলভিক ফ্লোর মাসেলগুলি শক্তিশালী হয়, জেনিটাল এরিয়ায় রক্তের প্রবাহ হয়, এবং তার শরীর থেকে খারাপ কোলেস্টেরল, এলডিএল আস্তে আস্তে কমতে থাকে, ট্রাইগ্লিসারাইড কমতে থাকে, এইচডিএল এর পরিমাণ বাড়তে থাকে, যার ফলে টেস্টোস্টেরন বৃদ্ধি পায়। কারণ সে কেগেল ব্যায়াম করার সময় তার একটু পরিশ্রম হয় এবং শরীর ঘামে। এই বিষয়গুলি এটার সাথে জড়িত। আলটিমেটলি তার সেক্স ড্রাইভ বৃদ্ধি পায় এবং প্রিমেচিউর ইজাকুলেশনের হারটা আস্তে আস্তে কমে আসে। নাম্বার 6, কাউন্সিলিং বা থেরাপি। কেউ যদি ডিপ্রেশন, অ্যাংজাইটি, গ্রিফ এই সমস্যাগুলি থাকে, অর্থাৎ মানসিক দুশ্চিন্তা, চাপা কষ্ট, তাহলে যে সাইকোলজিস্ট সেক্স নিয়ে কাজ করে, এরকম একজনের সাথে গিয়ে আপনারা আপনাদের মনের কথা বলতে পারেন। উনি আপনাদেরকে একটি সলিউশন দিয়ে দিবে কীভাবে আপনার এই চাপা কষ্ট,
এই দুশ্চিন্তা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। এটা থেকে যখন বেরিয়ে আসবেন তখন দেখবেন আপনার হচ্ছে সেক্স ড্রাইভ এবং এই সেক্সুয়াল অ্যাক্টিভিটিস আগের চেয়ে বৃদ্ধি পাবে এবং প্রিমেচিউর ইজাকুলেশন অনেকটাই কমে আসবে। নাম্বার 7, ইয়োগা করা। নিয়মিত যদি ইয়োগা করা হয় দেখা যায় কার্ডিওভাস্কুলার ফাংশন ভালো থাকে, হার্টের ব্লাড প্রবাহ ভালো হয়, ওভারঅল শরীরের সমস্ত ব্লাড সার্কুলেশন সুন্দর থাকে, যার ফলে ওই পেলভিক ফ্লোর এরিয়ায় ব্লাড ফ্লোটা ভালো হয়, আপনি অনেকক্ষণ যাবৎ সেক্স করতে পারবেন। নাম্বার 8, মেডিটেশন। মেডিটেশন করলে দেখা যায় যে আপনার মনে প্রশান্তি আসে, সুন্দর ঘুম হয় এবং আপনার মনের দুশ্চিন্তা এই বিষয়গুলি থাকে না, রক্তের প্রবাহ ভালো হয় এবং আপনি সেক্স ড্রাইভ বেশি সময় নিয়ে করতে পারবেন। আপনি মর্নিং এক্সারসাইজ করতে পারেন প্রতিদিন 30 মিনিট করে। আপনি সকালবেলা যদি আপনি একটু হাঁটেন বা হাঁটা দৌড়ানোর মাঝখানে অবস্থানে একটু জগিং করেন, সেক্ষেত্রে দেখা যায় যে টেস্টোস্টেরনের পরিমাণ বৃদ্ধি পায়। টেস্টোস্টেরনের পরিমাণ যখন বৃদ্ধি পাবে তখন আপনার আলটিমেটলি স্পার্ম বা শুক্রাণুর পরিমাণ বাড়বে, আর শুক্রাণুর পরিমাণ বাড়া মানে আপনার হচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাবে, লিবিডো সেক্স করার ইচ্ছা বৃদ্ধি পাবে, যার ফলে আপনার প্রিমেচিউর ইজাকুলেশন আস্তে আস্তে কমে আসবে। এরপর আসি আমরা হচ্ছে স্টপ মাস্টারবেশন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে অনেকেই বলে মাস্টারবেশন করা যাবে, কিন্তু যেহেতু ইসলামে এটা নিষেধ সেহেতু করা যাবে না। আমি এটার পক্ষে, করা যাবে না। কেন করা যাবে না এর যুক্তি আমি দিচ্ছি। আপনি মাস্টারবেশন কেন করেন? প্রথম কথা হলো এটা, আপনি মাস্টারবেশন করেন এই জন্য আপনার ওয়াইফ কাছে নেই, আপনি কোনোভাবেই আপনার এই যে সেক্সুয়াল ডিজায়ার এটাকে ফুলফিল করতে পারতেছেন না। ওই সময় আপনি কি করেন? আপনি দ্রুত আপনার পেনিসটাকে হাত দিয়ে মর্দন করেন, অথবা আপনি বালিশের সাথে ঘষেন, অথবা আপনার বিছানার সাথে ঘষে দ্রুত আপনার বীর্যপাত ঘটিয়ে ফেলে। তো এই অভ্যাসটা যাদের নিয়মিত থাকে তারা কি করে, বিয়ের পরেও তাদের এই অভ্যাসটা থেকে যায় যে কিভাবে বীর্যটা আউট করতে হবে। এখন আপনি যদি দ্রুত বীর্য আউট করে আপনার মজা নিয়ে নিলেন, কিন্তু আপনার সঙ্গিনীর ওই সময় তার যে তরল পদার্থ ওইটাই সিক্রেশন হলো না, আপনার অর্গাজম তো দূরের কথা, ওইটাই সিক্রেশন হলো না, তাহলে কি হলো? এক্ষেত্রে ব্যাড ইফেক্টটা কিসের? মাস্টারবেশনের, আপনার হস্তমৈথনের সমস্যার ফলেই তো এই সমস্যাটা দেখা দিচ্ছে। কারণ এই যে আপনার মনের ভিতরে একটা টেন্ডেন্সি সৃষ্টি হয়ে গেছে যে আমার বীর্যটা আউট করলে আমি বাঁচি, আমার মনের খায়েশ মিটে যাবে। তো এই বিষয়টা আপনার ওই যখন ওয়াইফের সাথে যখন আপনি সহবাস করেন তখন থেকে যায়। আরেকটা ক্ষতি হয় কি? আরেকটা ক্ষতি হয়, এই হস্তমৈথুনের অনেক নিয়ম আছে কিভাবে করতে হবে। ম্যাক্সিমাম মানুষ কিচ্ছুই জানে না, ওইখানে খালি ঘষাঘষি করে। আলটিমেটলি কি হয়, ওইখানে ইনজুর্ড হয়ে যায় নার্ভগুলি, নার্ভগুলি আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যার ফলে সেখানে রক্তের প্রবাহ কমে যায়। রক্তের প্রবাহ কমে যাওয়া মানে আপনার লিবিডো কমে যাবে, সেক্স করার ইচ্ছা কমে যাবে। তার মানে মাস্টারবেশনের উপকারী দিক নেই। যদি থাকতো তাহলে কোরআন শরীফে বা বিভিন্ন ধর্মগ্রন্থে এটা বলা থাকতো। কোনো ধর্মেই হস্তমৈথুনকে উৎসাহিত করেন নাই, প্রতিটা ধর্মেই এটাকে নিষেধ, হারাম এবং কবিরা গুনাহ বলা হয়েছে, সুতরাং এটা করা যাবে না। এরপর আসি যে আপনার পর্ন দেখা বন্ধ করতে হবে। 11 নম্বর যেটা, পর্ন দেখা যাবে না। পর্ন দেখলে কি হয়? পর্ন দেখলে কি হয় আমি বিষয়টা বলি। পর্ন দেখলে হয় যে আপনি যখন পর্ন দেখেন তখন আপনি দেখতেছেন হচ্ছে আফ্রিকান অঞ্চলের কোনো এক দম্পতির পর্ন, অথবা ইউরোপিয়ান কারো। তো ওদের সেক্সের যে ডিউরেশন আর এই ভারতীয় উপমহাদেশ বা বাংলাদেশের ডিউরেশন এক না। আরেকটা বিষয় হলো পর্নে যা দেখানো হয় এটা টোটালটাই হচ্ছে একটা অভিনয়, এবং 3-4 বার সেক্স করে ওটাকে কাটিং করে একসাথে জোড়া লাগিয়ে দেওয়া হয় যে আধা ঘন্টা 1 ঘন্টা সেক্স করতেছে। এখন আপনি যখন নিয়মিত পর্ন দেখবেন তখন আপনার মাথায় ওই সেট আপটা হয়ে যাবে যে আমি তো 1 মিনিটে সেক্স করতে পারি না, তার মানে আয় হায় আমার মনে বউ থাকবে না, আমি বিয়ে করতে পারবো না,
আমার হচ্ছে আমরা বিয়া করলেও আপনি ওইটাই মাথায় ঘুরে যে আমি কেন পারতেছি না, আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবেন। দেখা গেছে হাজবেন্ড ওয়াইফের ভিতরে কলহ সৃষ্টি হবে। এটা শুধু আপনি না, যখন আপনার বউ বিয়ের আগে দেখবে আপনার সাথে এসে যখন পরে সেক্স করবে, তখন সে ওটাকে মিলাবে যে আমার হাজবেন্ড তো আহ, অক্ষম, সে পারতেছে না। ওই সময় আপনাকে প্রথম কিছু বলবে না, প্রথম বলবে তুমি ওষুধ খাও, তুমি অমুকের কাছে যাও। আপনি ওই যখন সমাধান হবে না, ওই রকম হবে না, তখন হচ্ছে সে বলবে তুমি তো তোমার ঘর আমি করবো না। এরকম অনেক বিয়ে ভেঙে গেছে। তো পর্ন ছেলে মেয়ে দুইজনে দেখলেই যে কেউ দেখো, এটার কোনো উপকারী দিক নেই, এটাও ক্ষতি। এটাও মেন্টালি যেরকম ক্ষতি করে, ফিজিক্যালিও সেরকম ক্ষতি করে থাকে। সুতরাং এটা থেকে বেঁচে থাকতে হবে। এরপর আসি যে ডিপ স্লিপ দেওয়া, অর্থাৎ আপনার ঘুমটা হতে হবে রাত 10টা থেকে 3টা বা 4টা পর্যন্ত। এই পর্যন্ত যদি আপনি ভালো করে ঘুমান, তাহলে দেখা যাবে আপনার মেলাটোনিন সিক্রেশন ভালো হয়। ভালো ঘুম হলে আপনার মানসিক যে দুশ্চিন্তা বা সাইকোলজিক্যাল যে সমস্যা, এগুলি থাকবে না। আপনি প্রিমেচিউর ইজাকুলেশনেও ভুগবেন না। 13, স্ব ধর্মের রীতিনীতি অনুসরণ করা। আপনি যে ধর্মেরই হন, প্রতিটি ধর্মের ভালো কাজ করার কিছু রীতিনীতি আছে। ইসলাম ধর্মে নামাজ রোজা পড়া, হজ করা, জাকাত দেয়া, এবং আপনার হিন্দু ধর্মের উপবাস করা, বিভিন্ন ধর্মীয় কাজ থাকে। এবং কোনো ধর্মেই খারাপ কাজকে উৎসাহিত করে নাই। সেহেতু আপনি যদি ধর্মের কাজগুলি করেন, তাহলে এই সমস্যাগুলি থেকে বেঁচে থাকতে পারবেন। 14 নম্বর বিষয়টা বলবো যে ধূমপান পরিহার করা। কেননা ধূমপান করলে আপনার নার্ভগুলি ড্যামেজ হয়ে যায় এবং অজস্র ক্ষতিকর কেমিক্যাল পেটের ভিতরেও ঢুকে, যার পরবর্তী ইফেক্ট পড়ে আপনার হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, প্রিমেচিউর ইজাকুলেশন, আরও বড় বড় রোগ হতে পারে। সর্বশেষ যে বিষয়টা বলবো, আপনাদের সবারই প্রসেস ফুড বাদ দেওয়া, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এগুলি বাদ দেওয়া। কেননা আপনি যখন প্রসেস ফুড, কোল্ড ড্রিঙ্কস এগুলি খাবেন, তখন আপনার শরীরে খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল এর পরিমাণ বাড়বে, ট্রাইগ্লিসারাইড বাড়বে, ভালো কোলেস্টেরল এইচডিএল এর পরিমাণ কমে যাবে, যার ফলে আপনার রক্তের প্রবাহ কমে যায়। এই জন্য এগুলি খাওয়া যাবে না। আর এগুলি যদি না খান, ঠিক উল্টা ঘটনা ঘটবে। খারাপ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড কমে আসবে, ভালো কোলেস্টেরল বাড়বে, রক্তের প্রবাহ বৃদ্ধি পাবে। আপনি প্রিমেচিওর ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন কোনো সমস্যা আপনার থাকবে না। আপনি সুন্দর লাইফ লিড করতে পারবেন। তবে আজকের ভিডিওটি কেমন লাগলো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।